হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। দেখো, ক্লাস 11-এর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, কার্যকারীমূলক সম্পর্কে। এ সম্পর্কে তোমাদের ক্লাস 10-এই কম বেশি নলেজ আছে, কিন্তু আজকে আরেকটু ডিটেলসে জানবো। তার আগে কার্যকারীমূলকের সংজ্ঞাটা মনে করো, দেখো কী ছিল। যে সমস্ত মূলক কোনো জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগটির কার্যকারিতা অর্থাৎ ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাকে বলে কার্যকারী মূলক। এখন আমরা কার্যকারী মূলকের জন্য একটা লিস্ট বানাচ্ছি। এই লিস্টটা খুব ইম্পর্টেন্ট এই কারণে কি, পরবর্তী ভিডিওতে যখন আমরা আইইউপিএসি নামকরণ করাবো তখন এই চার্ট অনুযায়ী আমরা আইইউপিএসি নামকরণ করব। তাই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখতে থাকো। সবার প্রথমে যৌগের ঘরে মনে করো লিখলাম অ্যালকিন। 1 নম্বর, এটা মোটামুটি 10-11টা উদাহরণ দেবো। অ্যালকিন, যদি যৌগ হয় অ্যালকিন, কার্যকারী মূলক হবে ডবল বন্ড। উদাহরণ এবং সাধারণ নাম। উদাহরণ এবং সাধারণ নামের ঘরে আমি দুটো যৌগের উদাহরণ দিচ্ছি। ধরো CH2 ডবল বন্ড CH2, এর সাধারণ নাম বা ডাক নাম কি? এর ডাক নাম হলো ইথিলিন। আইইউপিএসিতে ডবল বন্ড থাকলে নামের শেষে বসে, এই ঘরে লিখেছি দেখো, আইইউপিএসিতে নামের শেষে বসে। প্রত্যেকটা ঘরে কি কি লেখা আছে ফলো করবে। প্রথম ঘরে লিখেছি যৌগ, দ্বিতীয় ঘরে লিখেছি কার্যকারীমূলক, তৃতীয় ঘরে লিখেছি উদাহরণ এবং সাধারণ নাম, এবং চতুর্থ ঘরে আইইউপিএসিতে নামের শেষে বসে। কি বসে? ইন। ইন কথাটি বসে। আইইউপিএসি, তাহলে আইইউপিএসি নামটা কি হবে? এই যৌগটার আইইউপিএসি নাম হবে, যেহেতু দুটো কার্বন আছে তাই ইথ কথাটা নিয়ে আসবো এবং নাম হবে ইথিন। ইথিন। আরেকটা উদাহরণ যদি দিই, মনে করো CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন। হ্যাঁ, যৌগ হচ্ছে অ্যালকিন। তাহলে এর সাধারণ নাম কি? এর সাধারণ নাম হচ্ছে প্রপিলিন। প্রপিলিন। তো আইইউপিএসি তো নামের শেষে বসে ইন কথাটা, তাহলে 3টে কার্বন আছে, তাহলে এর নাম কি হবে? তাহলে 2 নম্বর যৌগটার নাম কি হবে? 2 নম্বর দিয়ে লিখছি প্রপিন। পয়সী ন, প্রপিন। কেন? 3টে কার্বন তাই প্রপ, আর যেহেতু আইইউপিএসিতে নামের শেষে বসে তাই ইন কথাটা নিয়ে আসলাম এবং পেলাম প্রপিন। একটা হয়ে গেল। 2 নম্বর অ্যালকাইন। অ্যালকাইন, হ্যাঁ, যৌগ হচ্ছে অ্যালকাইন যৌগ। তাহলে কার্যকারী মূলকটা কি? কার্যকারী মূলকটা হচ্ছে ট্রিপল বন্ড সি, ট্রিপল বন্ড সি। উদাহরণ এবং সাধারণ নাম। হ্যাঁ, উদাহরণ, ফার্স্ট উদাহরণ যেটা দিচ্ছি সেটা হচ্ছে, মনে করো দুটো কার্বন আছে এমন একটা অ্যালকাইন, এবং সেটা কি, তার ডাক নাম কি তোমরা জানো? এর নাম হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। হ্যাঁ, তাহলে আইইউপিএসিতে নামের শেষে বসে আইন। আইন কথাটা বসে। ট্রিপল বন্ড থাকলে আইইউপিএসিতে নামের শেষে বসে আইন। তাহলে দুটো কার্বন আছে, তাই এর আইইউপিএসি নাম কি হবে? ইথাইন। ইথাইন। কেন ইথাইন? দুটো কার্বন তাই ইথ, আর নামের শেষে বসে আইন। একইভাবে যদি 3টে কার্বন থাকতো তাহলে হতো, দেখো এই যৌগটা পেতাম। এর ডাক নাম হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। কেন মিথাইল অ্যাসিটিলিন? খেয়াল করো, অ্যাসিটিলিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে মিথাইল গ্রুপ এসছে। অ্যাসিটিলিনের সাথে এর এই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। অ্যাসিটিলিন আর এর মধ্যে একটাই পার্থক্য কি, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে মনে মনে এখানে একটা মিথাইল গ্রুপ বসিয়ে দাও, তাহলেই দেখবে এই যৌগটা পেয়ে যাবে। তাহলে এর নাম হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। এটা হচ্ছে ডাক নাম, অ্যাসিটিলিন, মিথাইল অ্যাসিটিলিন। হ্যাঁ, এবার ভালো নামের দিকে যাবো। দেখো, তোমরা প্রত্যেকেই তোমরা জানো, তোমাদের দুটো, হয়তো কারো কারো দুটো নাম থাকে, একটা বাড়িতে ডাক নাম থাকে আর একটা স্কুলের ভালো নাম থাকে। তেমনি ডাক নাম হচ্ছে এর মিথাইল অ্যাসিটিলিন। এবার ভালো নাম মানে আইইউপিএসি নাম কি হবে সেটার দিকে যাব। তো 3টে কার্বন আছে তাই প্রপ কথাটা আনবো, এবং নামের শেষে আইন বসে, তাহলে কি হবে? এটা প্রপাইন। প্রপাইন হয়ে গেল অ্যালকাইন যৌগের। তৃতীয় অ্যালকোহল। যৌগ যদি হয় অ্যালকোহল, লিখলাম অ্যালকোহল যৌগের হ্যাঁ ক্ষেত্রে কার্যকরী মূলকটা কি হবে? তোমরা সবাই জানো, এটা বন্ড ওএইচ। বন্ড ওএইচ। তাহলে উদাহরণ এবং সাধারণ নামে চলে আসলাম। 1 নম্বর উদাহরণ দিচ্ছি, CH3OH
এবং এর নামও তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছো, মিথাইল অ্যালকোহল। অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। আর 2 নম্বর উদাহরণ হচ্ছে CH3CH2OH, তাহলে এর নাম কি হবে? ইথাইল, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ দেখা যাচ্ছে, ইথাইল অ্যালকোহল। কেমন? 2 নম্বর দুটো উদাহরণ দিলাম। এবার দেখবো আইইউপিএসসিতে নামের শেষে বসে কি। আইইউপিএসসিতে নামের শেষে বসে আনল, আনল। তাহলে দেখো তো প্রথম যৌগটার নাম কি লিখবো আমরা? যেহেতু একটা কার্বন আছে তাই মিথ কথাটা আনবো এবং নাম হবে কি? মিথানল, মিথানল। দ্বিতীয়টার তাহলে নাম কি হবে? দুটো কার্বন আছে তাই ইথ কথাটা আনবো এবং নাম হবে ইথানল, ইথানল। 4 নম্বর উদাহরণ, মনে করো যৌগ হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক, দন্ত কয় শয় হস্যি লয় হস্যি ক, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। কেমন? দেখো এদের না একটা সাধারণ সংকেত থাকে, সংকেতটা ব্র্যাকেট লিখছি RCOOH। অ্যালকোহলের ক্ষেত্রে লিখতে মনে নেই, ওটা ROH হবে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে COOH, কার্যকরী মূলক COOH। উদাহরণটা কি হবে? উদাহরণ দিচ্ছি, 1 নম্বর উদাহরণ HCOOH, মানে হচ্ছে ফর্মিক অ্যাসিড। এর ডাকনাম তোমরা সবাই জানো, ক্লাস 10-এ পড়েছো, ফর্মিক অ্যাসিড, এটা ডাকনাম। দ্বিতীয় আরেকটা যৌগের উদাহরণ দিচ্ছি, CH3COOH। হ্যাঁ, উদাহরণ দিলাম। সাধারণ নামটা এবার কি হবে দেখি। এর সাধারণ নাম হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। নামগুলো পুরো মনে রাখবে, অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড। আইইউপিএসসিতে নামের শেষে বসে, আইইউপিএসসিতে নামের শেষে বসে মনে রাখবে আনোয়িক অ্যাসিড, আনোয়িক অ্যাসিড কথাটি বসে, আনোয়িক অ্যাসিড। তাহলে সেই অনুসারে প্রথম যৌগটার নাম কি হবে? দেখো একটা কার্বন আছে তাই মিথ কথাটা আনবো, তাহলে এই যৌগটার নাম হবে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তাহলে দ্বিতীয় যৌগটার নাম কি হবে? দুটো কার্বন আছে তাই দ্বিতীয় যৌগটার নাম হবে, দেখো দুটো কার্বন আছে বলে ইথ কথাটা আনবো, তাহলে নাম হচ্ছে দেখো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এবার চলে আসি 5 নম্বর কার্যকরী মূলক এবং তার যৌগে। যেমন ধরো অ্যালডিহাইড, 5 নম্বরে লিখলাম হচ্ছে অ্যালডিহাইড, অয় জ ফলায় আকার, ল ডহসি হা ইড, অ্যালডিহাইড। এর সাধারণ সংকেত হচ্ছে RCHO। তাহলে কার্যকরী মূলকটা দেখেই বুঝতে পারছো বন্ড CHO। যেমন একটা উদাহরণ দিই, প্রথম উদাহরণ HCHO। এর ডাকনাম হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। মনে রাখবে কিন্তু এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, ক্লাস 11 এবং 12 সব ক্লাসে দরকার। দ্বিতীয় উদাহরণ হচ্ছে CH3CHO, মানে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এবার দেখব আইইউপিএসসিতে নামের শেষে বসে কি। মনে রাখবে আইইউপিএসসিতে CHO গ্রুপ থাকলে নামের শেষে বসে আনেল, লিখলাম। অনেক বইয়ে লেখা আছে এল কথা, না এল নয়, আনেল, মনে থাকে যেন, নয় জ ফলে আকার ল, আনেল, আনেল কথাটা বসাবো। তাহলে 1 নম্বর উদাহরণে যেহেতু একটা কার্বন আছে তাহলে মিথ কথাটা আনবো, তাহলে এর নাম দাঁড়াচ্ছে কি দেখো তো, মিথানেল, মিথানেল। 2 নম্বর যৌগে দেখো দুটো কার্বন আছে তাহলে এর নাম হবে ইথানেল, হস্যই থয় আকার, নয় জ ফলায় আকার ল, ইথানেল। তাহলে দুটো, মানে মোট 5টা কার্যকরী মূলক সম্পর্কে জানলাম।
এবার 6 নম্বর যোগে চলে আসে, 6 নম্বর কার্যকরীমূলক CO, মানে কিটোন যৌগ। লিখলাম এখানে যৌগটা হচ্ছে কয়সি টয়কার ন, কিটোন, সাধারণ সংকেত হচ্ছে RCOR, RCOR। এখানে কার্যকরীমূলকটা আমি লিখবো CO। CO দেখো অ্যাকচুয়ালি ও এর সাথে ডবল বন্ড থাকে, হ্যাঁ, কার্বনে তো 4টে বন্ড, তাই কারো একজনের সাথে এইদিকে একটা বন্ড থাকে, কারো একজনের সাথে এইদিকে একটা বন্ড থাকে, আর C ডবল বন্ড ও থাকে। এইটা হচ্ছে কিটো গ্রুপ, বুঝতে পারলে, এবং যৌগটাকে বলে কিটোন। তাহলে তার একটা এক্সাম্পল দেওয়া যাক। প্রথম এক্সাম্পল দিচ্ছি CH3 CO CH3, CH3 CO CH3, এর একটা এক্সাম্পল দিলাম, IUPACর সময় আরো ডিটেলসে বলবো। তো এর ডাকনাম হচ্ছে অ্যাসিটোন, অ্যাসিটোন, অ্যাসিটোন। এবার CO গ্রুপ থাকলে IUPACতে নামের শেষে কি আসে? আনন, আ নয়কার ন, আনন। আর এখানে যেহেতু 3টে কার্বন আছে তাই এর নাম হবে প্রপানন, প্রপানন, প্রপানন। তাহলে দেখো কিটোন যৌগেরও সম্পর্কে আমরা জানলাম। এরপরে 7 নম্বর উদাহরণে আসছি। এস্টার, এ দন্তস্বয় টয় আকার বয় শূন্য র, এস্টার যৌগ। যেমন এর সাধারণ সংকেত হচ্ছে RCOOR। এখানে কার্যকরীমূলক দেখেই বুঝতে পারছো বন্ড COOR। উদাহরণ এবং সাধারণ নামে চলে আসছে। এখানে আমি একটু বেশি উদাহরণ দিচ্ছি, কারণ আছে, বুঝতে পারবে। প্রথম উদাহরণটা দিচ্ছি HCOOCH3। এখানে একটা কথা বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা, মাথার মধ্যে ঢুকিয়ে নাও একদম। কোনো একটা এস্টারকে চিনতে গেলে আগে দেখতে হবে যে এস্টারটা কোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসছে। যেমন এই এস্টারটা এসছে ফর্মিক অ্যাসিড থেকে, এবং এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের মিথাইল এস্টার, তাই এটার ডাকনাম হবে ওই ফর্মিক অ্যাসিডের নাম অনুসারে, কি বলবো? মিথাইল ফরমেট। এটা হচ্ছে ডাকনাম। আবার রিপিট করছি, কোন একটা এস্টারকে চিনতে গেলে আগে জানতে হবে এস্টারটা কোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসছে। দেখো এটা ফর্মিক অ্যাসিড থেকে এসছে এবং এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের মিথাইল এস্টার, তাই এর ডাকনাম, এটা কিন্তু ডাকনাম হবে মিথাইল ফরমেট, ফরমেট, মিথাইল ফরমেট। দ্বিতীয় একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যদি HCOO মিথাইল না থেকে ইথাইল গ্রুপ থাকতো তাহলে কি বলতাম এটাকে? দেখো এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের ইথাইল এস্টার, অর্থাৎ এর নাম হবে ইথাইল, ইথাইল ফরমেট, ইথাইল ফরমেট। নাম্বার 3 এক্সাম্পল দিচ্ছি, CH3COOCH3। এটা হচ্ছে দেখো অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল এস্টার, তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল এস্টার হলে পরে এর নাম হবে মিথাইল অ্যাসিটেট। লিখলাম মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট। নাম্বার 4 নম্বর এক্সাম্পলটা দিচ্ছি। মনে করো অ্যাসিটিক অ্যাসিডেরই মিথাইল এস্টার না নিয়ে আমি নিলাম C2H5 গ্রুপটিকে নিলাম, তাহলে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ইথাইল এস্টার, তাহলে এর নাম লিখবো কি? দেখো ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এবার চলে আসছি IUPACতে নামের শেষে বসে কি বসে দেখি? এটা বসে অ্যালকাইল অ্যালকানয়েড। লিখলাম অ্যালকাইল, অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। হ্যাঁ, কেমন? এবার অ্যালকাইল অ্যালকানয়েড ব্যাপারটা কিরকম? এখানে আছে মিথাইল, তারপরে অ্যালকানয়েড, মানে তারপরে দেখো কটা কার্বন আছে? একটা কার্বন, তাহলে এর নাম হচ্ছে মিথাইল মিথানয়েড। কি বলেছিলাম? অ্যালকাইল অ্যালকানয়েড। অ্যালকাইল মানে এই প্রথম পার্টটাকে বলে অ্যালকিল পার্ট, তাহলে এর নাম কি হবে? মিথাইল মিথানয়েড। লিখলাম মিথাইল মিথানয়েড, মিথাইল মিথানয়েড। তাহলে দ্বিতীয়টার IUPAC নামকরণ কি হবে? দেখো অ্যালকাইল অ্যালকানয়েড, মানে ইথাইল গ্রুপটাকে আগে বলবো, ইথাইল, তারপরে একটা কার্বন আছে, ইথাইল মিথানয়েড। তাহলে প্রথমটার নামকরণ হয়েছে, এবার দ্বিতীয়টার নামকরণ হলো কি? দেখো ইথাইল, আগে লিখলাম ইথাইল। কেন ইথাইল লিখলাম? ইথাইল গ্রুপটা আছে বলে আগে লিখলাম ইথাইল, তারপরে একটা কার্বন, তাই লিখবো মিথানয়েড। তাহলে বলো তো পরেরটা কি হবে?
গেস করো কি হবে? অ্যালকাইল অ্যালকানয়েড বলেছি, তাহলে অ্যালকাইল মানে এখানে মিথাইল, তারপরে কটা কার্বন? দুটো কার্বন, তাহলে এর নাম কি হবে? মিথাইল ইথানয়েড। লিখলাম 3 নম্বরে মিথাইল ইথানয়েড, মিথাইল ইথানয়েড। তারপরে দেখো তো যে যৌগটা আছে এখানে ইথাইল গ্রুপটা আছে অ্যালকিল গ্রুপ রূপে, তাহলে এটার নাম কি লিখবো? ইথাইল, তারপরে দুটো কার্বন, তাহলে ইথাইল ইথানয়েড। তাহলে 4 নম্বর যৌগটার নাম লিখলাম ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড। তাহলে 7 নম্বর কমপ্লিট। এবার চলে আসি 8 নম্বর, নাম্বার 8। এবার চলে আসি ইথার যৌগের নামকরণ। ইথার, হস্যই থয়াকার বয়শূন্য র, ইথার যৌগের নামকরণ। ইথার যৌগের সাধারণ সংকেত হলো আর ও আর, আর ও আর। তাহলে এখানে কার্যকরীমূলক হচ্ছে অক্সি গ্রুপটা, কার্যকরীমূলক ও, এইটাই হচ্ছে কার্যকরীমূলক। তাহলে প্রথম এক্সাম্পলটা দিচ্ছি, CH3 ও CH3। দেখো দুটো মিথাইল গ্রুপ আছে, মাঝখানে অক্সি গ্রুপ, তো এর ডাকনাম হচ্ছে ডাইমিথাইল ইথার। লিখলাম ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। দ্বিতীয় এক্সাম্পলটা দিই, C2H5 ও C2H5। তাহলে এখানে দুটো ইথাইল গ্রুপ আছে, তাহলে এর নাম হবে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার। তৃতীয় আরেকটা এক্সাম্পল দিই, তৃতীয় একটা এক্সাম্পল হলো, মনে করো C2H5 ও CH3। দেখো এখানে কিন্তু এই দুটো ছিল সরল ইথার, সরল ইথার মানে দুটোই মিথাইল, দুটো একই গ্রুপ, তাই এগুলোকে বলে সরল ইথার। তার দুটো মিথাইল ছিল, আমি খুব সহজেই বলেছি ডাইমিথাইল ইথার। দুটো ইথাইল ছিল, সহজেই বলেছি ডাইইথাইল ইথার। কিন্তু এটা মিশ্র ইথার, মানে এখানে দুটো অ্যালকিল গ্রুপ আলাদা আলাদা। সেক্ষেত্রে ডাকনাম করার সময় ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে উল্লেখ করতে হয়। তাহলে মিথাইলের এম এবং ইথাইলের ই, ইথাইলের ইটা আগে আসছে, তাই এটাকে বলবো ইথাইল মিথাইল ইথার। তাহলে এর ডাকনাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। এবার খেয়াল করো যে আইউপিএসি নামে কি বসে, দেখো নিয়ম, তারও একটা নিয়ম আছে। এই অক্সিজেনের দুই পাশে যে দুটি অ্যালকিল গ্রুপ থাকে তার মধ্যে যেটা ছোট অ্যালকিল গ্রুপ, মানে যেমন এইটাতেই উদাহরণ হিসেবে নিচ্ছি, ইথাইল আর মিথাইলের মধ্যে মিথাইলটা ছোট, তাহলে সেই ছোট অ্যালকিল গ্রুপ আর অক্সিজেনকে মিলিয়ে অ্যালকক্সি রূপে উচ্চারণ করা হয়। তাহলে এটা হচ্ছে অ্যালকক্সি মানে মিথক্সি বলবো, মিথক্সি বলে যে কটা কার্বন আছে সেই কটা কার্বনকে নামকরণ করা হয়। তাহলে এর নাম কি হলো? মিথক্সি, তারপর দুটো কার্বন আছে তাই মিথক্সি মিথেন, মিথক্সি ইথেন। আবার রিপিট করছি, ছোট অ্যালকিল গ্রুপ এবং অক্সিজেন মিলিয়ে অ্যালকক্সি রূপে উচ্চারণ করা হয়, তারপরে যে কটা কার্বন আছে সেই অনুযায়ী নামকরণ করা হয়। তাহলে এর নাম কি দাঁড়াচ্ছে দেখো, মিথক্সি ইথেন। কেন ইথেন? দেখো কারণ দুটো কার্বন আছে। তাহলে কি দাঁড়ালো? আইউপিএসিতে নামের শেষে বসে যেটা, সেটা এখানে লিখলাম অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন। যেমন এটা কি নাম দাঁড়ালো? মিথক্সি, তারপরে অ্যালকেন মানে দুটো কার্বন আছে তাই ইথেন বলেছি। আচ্ছা, সেটা পরে আরেকবার নামকরণ করছি। বলো তো এইটার ক্ষেত্রে নামকরণ কি করব? দেখো দুটোই মিথাইল গ্রুপ, তাই যে কোনো একটাকে ধরতে পারি, এইটাকেই ধরলাম। তাহলে এই পার্টটাকে কি বলবো? মিথক্সি, তারপরে একটা কার্বন তাই মিথেন। তাহলে 1 নম্বরের নামকরণটা কি হলো? মিথক্সি মিথেন, মিথক্সি মিথেন। আচ্ছা, 2 নম্বর যৌগের নামকরণটা কি হলো? দেখো দুটোই ইথাইল গ্রুপ, তাই যে কোনো একটাকে বাছলাম, বেছে ওর সাথে উচ্চারণ করব কি রূপে? ইথক্সি, তারপরে দুটো কার্বন তাই ইথেন। তাই লিখবো দেখো ইথক্সি, ইথক্সি ইথেন, ইথক্সি ইথেন। তারপরে যৌগটা তো অলরেডি বলেছি ছোট যেহেতু মিথাইল গ্রুপ তাই সেইটাকে ওয়ের সাথে মিশে মিথক্সি, তারপরে দুটো কার্বন তাই ইথেন। তাহলে 3 নম্বর যৌগটা হলো মিথক্সি, মিথক্সি ইথেন, মিথক্সি ইথেন। তো যাই হোক, এইভাবে ইথার যৌগের নামকরণ কি করে হয় আমরা দেখলাম। তো 8 নম্বর হলো, এরপরে বাকিটা দেখছি।
অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড, যার সাধারণ সংকেত হচ্ছে আর এক্স, যেখানে আর হচ্ছে কোনো একটা অ্যালকিল গ্রুপ, এক্স হচ্ছে কোনো একটা হ্যালোজেন পরমাণু। কার্যকরীমূলক এখানে হ্যালোজেন যেটা আছে সেটাই, এক্সের জায়গায় হতে পারে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন ইত্যাদি। একটা সাধারণ উদাহরণ দিই। প্রথম উদাহরণটা মনে করো CH3Cl, CH3Cl, তাহলে এর ডাক নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ডাক নাম, কেমন, এটা হচ্ছে ডাক নাম মিথাইল ক্লোরাইড। দ্বিতীয় আরেকটা এক্সাম্পল দিই, CH3CH2Br, তাহলে এর ডাক নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। এবার দেখো নামের শেষে কি বসে, সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন মানে যদি হ্যালোজেন হয় ক্লোরিন, তাহলে ক্লোরো অ্যালকেন, যেমন এটার নাম হবে ক্লোরোমিথেন, এরকম। তাহলে আইইউপিএসসিতে নামের শেষের ঘরে লিখবো হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন, কেমন, হ্যালো অ্যালকেন। যেমন এই প্রথমটা, তাহলে আইইউপিএসসির নাম কি হবে, ক্লোরোমিথেন, কারণ একটা এটা হ্যালোজেন রূপে ক্লোরিন আছে। দ্বিতীয়টির তাহলে নাম কি হবে, ব্রোমো ইথেন, লিখলাম ব্রোমো ইথেন। আরো কঠিন কঠিন এক্সাম্পল পরে যখন আমি আইইউপিএসসি করাবো তখন আরো ডিটেলসে করাবো, আপাতত সংক্ষেপে বলে গেলাম এটা হচ্ছে ব্রোমো ইথেন। আচ্ছা 10 নম্বর এক্সাম্পলে চলে আসি। 10 নম্বর এক্সাম্পলটা হচ্ছে কোন একটা অ্যাসিড ক্লোরাইড, লিখলাম অ্যাসিড ক্লোরাইড যৌগের, অ্যাসিড ক্লোরাইড। তাহলে এখানে সাধারণ সংকেতটা আগে লিখি, সাধারণ সংকেত হচ্ছে RCOCl, দেখে বুঝতে পারছো কার্যকরী মূলক হচ্ছে COCl, এটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে প্রথম এক্সাম্পলটা দিই HCOCl, দেখো এটা ফর্মিক অ্যাসিড থেকে পাওয়া গেছে, ফর্মিক অ্যাসিড থেকে পাওয়া গেছে, তাই এর ডাক নাম হবে ফরমাইল ক্লোরাইড, ফরমাইল ক্লোরাইড। দ্বিতীয় এক্সাম্পল CH3COCl, দেখো এটা অ্যাসিটিক অ্যাসিড থেকে পাওয়া যায়, তাই এর নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড। এগুলো ডাক নাম কিন্তু। এবার আইইউপিএসসিতে নামের শেষে বসে আনোইল ক্লোরাইড, লিখলাম আনোইল ক্লোরাইড, আনোইল ক্লোরাইড। তাহলে দেখো তো প্রথমটার নাম কি বলবো, হ্যাঁ, যেহেতু একটা কার্বন আছে তার নাম হবে মিথানোইল ক্লোরাইড, লিখলাম মিথানোইল ক্লোরাইড, মিথানোইল ক্লোরাইড, প্রথমটার নাম হলো মিথানোইল ক্লোরাইড, কেমন। এবার চলে আসি পরেরটার নাম কি হবে। পরেরটা দেখো দুটো কার্বন আছে, তাহলে ইথানোইল ক্লোরাইড, তাহলে দ্বিতীয়টির নাম হলো ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড। আচ্ছা তারপরে চলে আসি 11 নম্বর উদাহরণে। 11 নম্বরটা উদাহরণটা বলছি তোমাদের 1 ডিগ্রি অ্যামিনের, মানে প্রাইমারি অ্যামিনের, 1 ডিগ্রি অ্যামিন বলে লিখলাম 1 ডিগ্রি অ্যামিন, যার সাধারণ সংকেত হচ্ছে RNH2। একটা কথা বলে রাখি, নাইট্রোজেন যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে তাকে বলে 1 ডিগ্রি অ্যামিন, আর কোনো একটা অ্যামিন যৌগে নাইট্রোজেন যদি দুটি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলবো 2 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে RNH2, তেমনি 2 ডিগ্রি অ্যামিনের সাধারণ হবে RNHR। দেখো এখানে নাইট্রোজেন দুটি কার্বনের সাথে যুক্ত। আর 3 ডিগ্রি অ্যামিনের সাধারণ সংকেত হবে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেন 3টি কার্বনের সাথে যুক্ত। এবার আইইউপিএসসি নামগুলো কীরকম হবে, 1 ডিগ্রি অ্যামিন মানে RNH2, আচ্ছা RNH2 তাই না, তাহলে এখানে দাগটা দিয়ে দিই। তা এক্ষেত্রে কার্যকরীমূলক দেখেই বুঝতে পারছো NH2 গ্রুপ, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক, CH3NH2, তাহলে এর ডাক নাম কি হবে, মিথাইল অ্যামিন, লিখলাম মিথাইল অ্যামিন। আর দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে CH3CH2NH2, দেখো তো এখানে ইথাইল গ্রুপ আছে আর NH2 গ্রুপ আছে, তাহলে এর নাম হচ্ছে ইথাইল
ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন। এবার আসছি আইইউপিএসিতে। NH2 গ্রুপ থাকলে আইইউপিএসিতে কি বসে দেখো, বসে আনেমিন কথাটা, আনেমিন, আনেমিন, নয় ফলে আকার মহর্ষি ন, আনেমিন। তা যেহেতু একটা কার্বন আছে তাই এর নাম কি হবে, এর নাম হবে মিথানেমিন, 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 কারণ একটা কার্বন আছে। আর এখানে দেখো দুটো কার্বন আছে, তাহলে এর নাম হবে ইথানেমিন। তাহলে দ্বিতীয় এক্সাম্পলটা হবে ইথানেমিন, ইথানেমিন। আচ্ছা, এই তো গেল 1 ডিগ্রি অ্যামিনের উদাহরণ। এবার 2 ডিগ্রি 3 ডিগ্রি সব অ্যামিনগুলি দেখব। এবার আসছি 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন। এর আগে 1 ডিগ্রি অ্যামিন যেটা ছিল সেটাকে প্রাইমারি অ্যামিনও বলে, আর 2 ডিগ্রি অ্যামিনকে সেকেন্ডারি অ্যামিনও বলে। 2 ডিগ্রি অ্যামিন লিখলাম সংক্ষেপে। তা 2 ডিগ্রি অ্যামিন কোনটা মনে আছে, যে নাইট্রোজেন দুটি কার্বনের সাথে যুক্ত থাকলে, তাহলে লিখলাম 2 ডিগ্রি অ্যামিন। তাহলে তার কার্যকরী মূলক, তার সাধারণ সংকেতটা আগে লিখি RNHR। তাহলে এখানে কার্যকরী মূলকটা কে দেখো তো, NH, NHটা হচ্ছে কার্যকরী মূলক। তাহলে এর সাধারণ নাম কি লিখবো, অ্যালকিল আনেমিন। কীরকম, তার আগে উদাহরণ দিচ্ছি, CH3 NH, CH3 একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় উদাহরণ CH3 CH2 NH CH3। তাহলে এই দুটো উদাহরণ দেখো, দুটোই 2 ডিগ্রি অ্যামিনের, কারণ এখানেও N দুটি কার্বনের সাথে যুক্ত, এখানেও N দুটি কার্বনের সাথে যুক্ত। তাহলে এর ডাকনাম কি হবে, এর ডাকনাম শোনো, দেখো দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে এর ডাকনাম হবে ডাইমিথাইল অ্যামিন। আমি আর লিখলাম না, এর ডাকনাম হবে, না লিখেই দিই, এতবার লিখছি এখানেও লিখে দিই, ডাইমিথাইল অ্যামিন। ডাকনাম হচ্ছে ডাইমিথাইল অ্যামিন। আর এখানে দেখো মিথাইলও আছে ইথাইলও আছে, এটা একটা মিশ্র অ্যামিন। তাহলে ABCD অনুসারে যে আগে আসবে তাকে আগে উচ্চারণ করতে, তাহলে ইথাইলটা আগে আসছে, তাহলে এর নাম হচ্ছে ইথাইল মিথাইল অ্যামিন, ইথাইল মিথাইল অ্যামিন। এই তো গেল ডাক নামের ব্যাপার। এবার চলে আসি আইইউপিএসিতে কি বসে। আইইউপিএসিতে মনে রাখবে নাইট্রোজেনের সাথে যে অ্যালকিল গ্রুপটা যুক্ত আছে তাকে উল্লেখ করতে হবে কি রূপে, N অ্যালকিল আনেমিন, এইভাবে বলতে হয়, N অ্যালকিল, N অ্যালকিল আনেমিন, N অ্যালকিল আনেমিন। তাহলে আইইউপিএসিতে নামের শেষে বসে N অ্যালকিল আনেমিন। কীরকম, প্রথম এক্সাম্পলটা দিই তাহলে বুঝতে পারবে। দেখো যদি এখানে মিথাইল না থাকতো, তাহলে এখানে যদি NH2 থাকতো, তাহলে 1 ডিগ্রি অ্যামিন হতো, সেক্ষেত্রে কি বলেছিলাম, মিথানেমিন। কিন্তু প্রাইমারি অ্যামিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় মিথাইল গ্রুপ এসছে, তাই এর আইইউপিএসি নাম হবে N মিথাইল মিথানেমিন। আবার রিপিট করছি, যদি CH3 না থেকে এখানে হাইড্রোজেন থাকতো তাহলে প্রাইমারি অ্যামিন হতো এবং নাম কি হতো, মিথানেমিন। একটু আগে দেখলাম, কিন্তু হয়েছেটা কি, একটা হাইড্রোজেন সরে গেছে এবং সেক্ষেত্রে এই নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়েছে, তাহলে এর নাম হবে N মিথাইল মিথানেমিন। তাহলে প্রথমটার নাম লিখলাম N মিথাইল N মিথাইল বলে কি লিখলাম দেখো, মিথানেমিন, মিথানেমিন। তাহলে পরেরটা বলে ফেলো, পরেরটা কি লিখবে দেখো। একইভাবে এইখানে CH3 না থেকে যদি একটা হাইড্রোজেন থাকতো তাহলে প্রাইমারি অ্যামিন বলতাম এবং নাম কি হতো, ইথানেমিন। কিন্তু তা তো হয়নি, একটা হাইড্রোজেন সরে গিয়ে তার জায়গায় মিথাইল গ্রুপ এসছে, তাই এর নাম হবে N মিথাইল ইথানেমিন। লিখলাম N মিথাইল ইথানেমিন। একটা কথা বলে রাখি, এগুলো আমি আলাদা আলাদা করে লিখছি কিন্তু সব এক লাইনে লিখতে হবে আইইউপিএসিতে, জায়গা নেই বলে দুটো পার্টে লেখা হয়ে গেছে। তো এইভাবে 12 নম্বরটা হয়ে গেল। এবার চলে আসি লাস্ট, এটা করে তাহলে কমপ্লিট হবে আমাদের চারটা। 13 নম্বর হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে কোন একটা অ্যাসিড অ্যানহাইড্রাইডের নামকরণ। লিখলাম অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইডের নামকরণ। অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটাকে একটুখানি আমাকে আলোচনা করতেই হবে। এইখানে দেখো এই জায়গাটাতে দেখা যায় কিনা একটু দেখে নিই, আউটে চলে যাচ্ছে না তো, আবার দেখা যাচ্ছে কিন্তু এখানে ফ্লাশ পড়ছে, এখানে আমি দেখাচ্ছি না। তো অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা আমি নিচেই দেখাচ্ছি, হ্যাঁ এই জায়গাটা দেখাচ্ছি। অ্যাসিড অ্যানহাইড্রাইড মানে হচ্ছে
মনে করো কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, মনে করো অ্যাসিটিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দুটো কার্বক্সিলিক অ্যাসিডের অণুকে আমি পাশাপাশি লিখেছি। এবার এদের যদি তুমি কোনো একটা নিরোধক দাও, নিরোধক মানে যে জল শোষণ করে, P2O5 ভালো নিরোধক, ফসফরাস পেন্টক্সাইড দিলে পরে এই OH আর Hটা জল হিসেবে বেরিয়ে যায়, -H2 লিখে দিলাম। তাহলে পড়ে থাকছে দেখো যে যৌগটা, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, একটা CH3CO আর একটা CH3CO, দুজন জুড়ে আছে একটা O এর সাথে। তাহলে লিখতে পারি দেখো তো CH3CO কানেক্টেড বাই O। এইটা হচ্ছে অ্যানহাইড্রাইড যৌগ। কেন অ্যানহাইড্রাইড? হাইড্রাইড মানে জল, অ্যাসিড থেকে জল বার করে নিয়েছি, তাহলে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, মানে অ্যাসিড অ্যানহাইড্রাইড। আবার রিপিট করছি, কোনো একটা অ্যাসিড তার থেকে জল বার করা হয়েছে, জলকে হাইড্রাইড বলে, তাহলে জল বার করার পরে যেটা পাবো তাকে বলে অ্যানহাইড্রাইড। তা অ্যাসিড থেকে জল বার করে যেটা পাবো তাকে বলবো অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর যেহেতু এটা অ্যাসিডটা ছিল অ্যাসিটিক অ্যাসিড, তাই এর ডাকনাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আরেকটা এক্সাম্পল দিই তাহলে পরিষ্কার হবে। মনে করো ফর্মিক অ্যাসিড, HCOOH, সব অ্যাসিডেরই অ্যানহাইড্রেট সম্ভব, তাই একে P2O5 দিলে এইখান দিয়ে জল বেরিয়ে যাবে, তাই না? এই OH আর Hটা জল হিসেবে বেরিয়ে গেল, -H2 হিসেবে। তাহলে দেখো একইভাবে বলতে পারি একটা HCO আর একটা HCO যুক্ত আছে O এর মাধ্যমে, অর্থাৎ HCO আর একটা HCO O এর সাহায্যে যুক্ত আছে। তাহলে এইটা একটা অ্যানহাইড্রাইড, কারণ অ্যাসিড থেকে জল বার করে পাওয়া গেছে এটা, তাই এটাকে বলবো কোনো একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। আরও ভালো করে বলতে গেলে স্পেসিফিক, যেহেতু এটা ফর্মিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাই এটাকে বলবো ফর্মিক অ্যানহাইড্রাইড। এই হচ্ছে অ্যানহাইড্রাইড যৌগ, মানে সোজা কথায় কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে জল বার করলে যেটা পড়ে থাকে তাকে বলে অ্যানহাইড্রাইড যৌগ, তাই লিখলাম অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে এর কার্যকরীমূলক, আচ্ছা এর সাধারণ সংকেত একে কীভাবে প্রকাশ করা হয় দেখো, RCO O এর সাথে যুক্ত আছে। তাহলে এর কার্যকরীমূলক দেখেই বুঝতে পারছো COO, এটা হচ্ছে কার্যকরীমূলক, মানে আরটা বাদ দিয়ে যেটা পড়ে থাকছে। তো এবার উদাহরণ এবং সাধারণ নামে চলে আসছি। প্রথম উদাহরণটা মনে করো ফর্মিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাহলে তার ডাকনাম তো বুঝতেই পারছো, এর ডাকনাম হচ্ছে ফর্মিক অ্যানহাইড্রাইড, ফর্মিক অ্যানহাইড্রাইড। দ্বিতীয় এক্সাম্পল অ্যাসিডিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, একটু আগে দেখালাম অ্যাসিডিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, তাহলে এটাকে বলবো আমি কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এটা হচ্ছে ডাক নাম, কেমন? এটা হচ্ছে ডাক নাম, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড মানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। কিন্তু আইইউপিএসসিতে নামের শেষে কি বসে দেখো, আইইউপিএসসিতে এই অ্যাসিডগুলিকে আইইউপিএসসিতে যা নামে চেনা হয় তার শেষে ইক অ্যানহাইড্রেট কথাটা জুড়ে দেবো। যেমন এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, এর অ্যানহাইড্রেট, ফর্মিক অ্যাসিডকে আইইউপিএসসিতে বসে মিথানোইক অ্যাসিড, তাহলে এর অ্যানহাইড্রেটের নাম হবে মিথানোইক অ্যানহাইড্রেট। তাহলে আমি আইইউপিএসসিতে নামের শেষে ঘরে কথা কি লিখবো, ইক অ্যানহাইড্রাইড, ইক অ্যানহাইড্রাইড। তাহলে এর এটা যেহেতু ফর্মিক অ্যাসিডের অ্যানহাইড্রেট, ফর্মিক অ্যাসিডকে আইইউপিএসসিতে বসে মিথানোইক অ্যাসিড, তাহলে প্রথমটার আইইউপিএসসি নাম হবে মিথানোইক অ্যানহাইড্রাইড। লিখলাম, নিচে লিখলাম, জায়গা নেই বলে, অ্যানহাইড্রাইড, মিথানোইক অ্যানহাইড্রাইড। এবার এইটা দেখো, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড থেকে পাওয়া গেছে, আগেটা ছিল ফর্মিক অ্যাসিড থেকে, তাই মিথানোইক অ্যানহাইড্রাইড। আর অ্যাসিডিক অ্যাসিডকে আইইউপিএসসিতে বলে ইথানোইক অ্যাসিড, তাহলে এর আইইউপিএসসি নাম কি হবে, ইথানোইক অ্যানহাইড্রাইড। লিখলাম ইথানোইক অ্যানহাইড্রাইড, ইথানোইক অ্যানহাইড্রাইড। এই হলো মোটামুটি কার্যকরীমূলক এবং তাদের সাধারণ নাম, এবং আইইউপিএসসিতে তা থেকে প্রাপ্ত যৌগের কি নাম হবে সেগুলি বললাম। এর পরের দিন আইইউপিএসসি নামকরণ করাবো, অবশ্যই দেখবে, এবং সেক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন দেখতে পাবে।